সকাল প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত সুস্থতার প্রতিদিন থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। দর্শক, আমাদের দৈনন্দিন জীবনে একটি পরিচিত সমস্যা হচ্ছে ব্যথা। কখনো তা মৃদু, আবার কখনো তার চিকিৎসায় প্রয়োজন হয় বিশেষজ্ঞের পরামর্শের। কিন্তু তখনই সাধারণ মানুষ চিন্তা করে কোথায় যাবে, কার কাছে যাবে এই চিকিৎসার জন্য। সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় তাই আমরা রেখেছি ব্যথার চিকিৎসায় ফিজিক্যাল মেডিসিন। এবং কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত ব্যথা বা পেইন বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার সালেহ আহমেদ, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে কথা বলতে বসেছি ব্যথা নিয়ে। ব্যথা খুবই পরিচিত একটি সমস্যা, কিন্তু তারপরও অপরিচিত হয়ে যায় যখন এই ব্যথার কারণটি ধরা যায় না। তো স্বাভাবিকভাবে আমাদের যারা সাধারণ মানুষ আছে তারা এই ব্যথা নিয়ে বিভিন্ন জনের কাছে যায় এবং তখন দেখা যায় ব্যথার কারণটি খুঁজতে খুঁজতে তারা চলে যায় ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে। সেখান থেকে একটু জানতে চাই এই ফিজিক্যাল মেডিসিন বিষয়টি নিয়ে কিন্তু আমাদের অনেক দর্শকের মনে অনেক প্রশ্ন আছে। এই বিভাগটি আবার কি কাজ করে সেই বিষয় নিয়ে প্রথমে একটু জানতে চাই আপনার কাছে। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এটা মেডিকেল সায়েন্সের একটি বিশেষ শাখা, যে শাখায় সঠিকভাবে রোগ নির্ণয়ের মাধ্যমে, রোগের ওষুধের মাধ্যমে চিকিৎসা দেওয়ার সাথে সাথে বিভিন্ন প্রকার ফিজিক্যাল এজেন্ট যেমন তাপ, বিদ্যুৎ, আলো, পানি, এরকম ফিজিওথেরাপির মেশিন, লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ ইত্যাদির মাধ্যমে রোগীকে একটি সমন্বিত চিকিৎসা দেওয়া হয়। ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞরা সাধারণত মাস্কুলোস্কেলিটাল অর্থাৎ মাংস এবং হাড়ের বিভিন্ন রোগের সম্বন্ধে চিকিৎসা দিয়ে থাকেন। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, তাহলে ফিজিক্যাল মেডিসিন যা বাত ব্যথা যেমন আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, অস্ট্রিও আর্থ্রাইটিস বা শরীরের যে কোনো মাংসে বা হাড়ে বা লিগামেন্টে ব্যথার চিকিৎসাকে বোঝায়। এবং রিহ্যাবিলিটেশন এই পার্টটা হচ্ছে যে ডিজিজ পার্ট বা যে ডিসেবল পার্টটাকে আবার তার পুনরায় আগের জায়গায় বা আগের জায়গার কাছাকাছি নিয়ে আসার নামকেই রিহ্যাবিলিটেশন বলে। যেমন স্ট্রোক পরবর্তী কেউ যদি প্যারালাইসিস হয় বা অন্য কোনো কারণে যদি তার কোনো হাতে বা পায়ে শারীরিক দুর্বলতা হচ্ছে, সেই জায়গাটাকে তাকে পুনরায় আগের জায়গায় ফিরে নিয়ে আসার নামই রিহ্যাবিলিটেশন। ধন্যবাদ, খুবই চমৎকারভাবে আপনি ব্যাখ্যা করেছেন এই বিভাগটি কি কাজ করে। এবং যদিও আমাদের সাধারণ দর্শকের কাছে কিছুটা অপরিচিত হলেও এখন মনে হয় এই ব্যাপারটি পরিষ্কার হয়ে গেছে যে কি কাজ করছে এবং কখন কোন সমস্যার জন্য যেতে হবে। তো এই প্রসঙ্গ থেকে একটু জানতে চাই, ব্যথা যখন হয় বিভিন্ন কারণে হয় এবং বিভিন্ন কারণের মধ্যে সেটি আছে হঠাৎ করে কোনো আঘাত পাওয়া, আবার কখনো কখনো দেখা যায় ঘুম থেকে উঠেই কারো ব্যথা হচ্ছে, আবার দেখা যায় যে কোনো কাজ করতে গিয়ে হঠাৎ করে কোনো মাংসপেশিতে একটু টান লাগলো, সেখানেও ব্যথা হচ্ছে। এই যে বিভিন্ন ধরনগুলো আছে, কোন ধরনের ক্ষেত্রে কি ধরনের ব্যথা হয়? সাধারণত আমরা দৈনন্দিন কাজ করার সময় বা অনেকক্ষণ বসে থাকলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ঘুম থেকে ওঠার পরে এই ধরনের যে ব্যথাগুলো হয় এইগুলো হচ্ছে মেকানিক্যাল পেইন। এগুলো সাধারণত কিছুদিন রেস্ট, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে খুব অল্প দিনের মাধ্যমে ঠিক হয়ে যায়। কিন্তু সেটা যদি ক্রনিক্যালি 6 সপ্তাহ বেশি বা এরও বেশি হয়, তখন সেটা আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রপারলি অ্যাড্রেস করে রোগ নির্ণয় করে তার চিকিৎসা করতে হবে। জি, ব্যথাগুলোকে যদি আমরা দুভাগে ভাগ করি, যেমন কিছু ব্যথা আছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বা ইনফ্লামেটরি পেইন, যেগুলো হচ্ছে আসলে বাত ব্যথার, সেগুলো আসলে সব পুরোপুরি সেটা ডায়াগনোসিস করে পুরোপুরি হিস্ট্রি নিয়ে ইনভেস্টিগেশন করে একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা দিতে হয়। আর কিছু ব্যথা আছে যেটা আগেই বললাম মেকানিক্যাল পেইন, যেমন ধরেন কোথাও আঘাত পেল, কোথাও পড়ে গেল, এইগুলা ব্যথার জন্য আমরা সাধারণ অল্প কিছু চিকিৎসা দেওয়ার মাধ্যমে এবং কিছু নিয়ম মানলে ধীরে ধীরে রোগী ভালো হয়ে যান। ধন্যবাদ। এই যে ব্যথার দুটি ধরনের কথা আপনি বললেন, যে একটি বাতের কারণে হয়, একটি অন্য কারণে যেটা মেকানিক্যাল পেইন, এরকম ক্ষেত্রে ব্যথা হচ্ছে। তো আমাদের সাধারণ মানুষ যে কাজটি করে, যখন কোথাও আঘাত লাগে বা কোথাও হঠাৎ করে একটু টান লাগছে, তারা মাসাজ করে যে ওই জায়গাটাকে একটু
কন্টিনিউয়াস একটু মাসাজের মধ্যে রাখে এবং দেখা যায় যে তেল মালিশ ইত্যাদি বিভিন্ন ব্যবহার সামগ্রী দিয়ে এই ব্যথাটিকে কমানোর চেষ্টা করে। এই বিষয়টি একটু জানতে চাই, এই বিষয়টি আসলে কতটুকু বৈজ্ঞানিকভাবে এটি স্বীকৃত? প্রথম কথা হচ্ছে, যখন আমরা ব্যথা পাবো সাধারণভাবে আমাদের কিছু লোক যারা মাসাজ করেন সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না বা করা উচিত না। কারণ মাসাজে ব্যথা কমে, কিন্তু সেটা প্রপার টেকনিক জানতে হবে। ক্রনিক পেইনে মাসাজ খুব ভালো কাজ করে, এটা এক ধরনের ফিজিওথেরাপি, বাট সেটা ট্রেইনড পারসন দিয়ে করাতে হবে। আচ্ছা, সাধারণ মানুষ বা যারা মাসাজ করেন তাতে ব্যথা না কমে ব্যথা বাড়ার সম্ভাবনাই বেশি। তাই আমাদের সাজেশন থাকবে আপনারা কখনোই ব্যথা হলে মাসাজ করবেন না। যদি মাসাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি একজন ফিজিক্যাল মেডিসিনের ডক্টরকে দেখাবেন। উনি যদি মনে করেন যে এটা মাসাজ দিলে ভালো হবে, তাহলে উনি একজন ট্রেইনড ফিজিওথেরাপিস্টের কাছে পাঠাবেন। কি কি মাসাজ দিতে হবে সেই নির্দেশনা মতো মাসাজ দিলে আপনারা উপকার পাবেন। কিন্তু যদি আপনি সেই সঠিকভাবে মাসাজ না করে থাকেন তাহলে আপনার ব্যথা কমার কোনো সম্ভাবনা নেই, বরং ব্যথা বাড়ার সম্ভাবনাই প্রবল। আচ্ছা, তো হঠাৎ করে বাসায় কোনো দৈনন্দিন কাজকর্ম করতে গেলে বা রাস্তায় চলাচল করতে গেলে যে ব্যথাটি পায়, সেই ব্যথার ক্ষেত্রে কি করণীয়, একদম ওই সময় কি করতে হবে? আচ্ছা, সেক্ষেত্রে আমাদের একটা বৈজ্ঞানিক একটা টার্ম আছে, রাইস প্রটোকল বলি আমরা, বা প্রাইস প্রটোকল বলি। সেখানে হচ্ছে যে কোনো একটা ব্যথা পেলে প্রথমে আপনাকে বরফের শেক দিতে হবে। 20 মিনিট করে আপনি 3 বার 4 বার 5 বার দিতে পারবেন। যে জায়গাটাকে ব্যথা পেয়েছেন সেই জায়গাটাতে আপনাকে রেস্ট দিতে হবে, কম্প্রেশন দিতে পারেন, বা ওই জায়গাটা একটু উপরে উঠিয়ে রাখবেন যদি ফোলা থাকে, এবং আপনাকে একটি নিকটস্থ চিকিৎসক বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং আপনি প্যারাসিটামল জাতীয় যে সমস্ত ব্যথার ওষুধ, ওটিসি ড্রাগ আছে, এগুলো আপনি ব্যথার জন্য খেতে পারেন। খাওয়ার পরে নিকটস্থ ভালো একজন বিশেষজ্ঞকে দেখিয়ে পরবর্তী ইনভেস্টিগেশন চিকিৎসা আপনি গ্রহণ করবেন। আচ্ছা, তো এই ক্ষেত্রে তো অনেকেই আছে যে, একটু আগে আমি বলেছি যে বিভিন্ন বাসায় ক্রিম থাকে, বিভিন্ন জেল জাতীয় সামগ্রী থাকে, এগুলি কতটুকু নিরাপদ? যদি কোনো পোড়া না যেয়ে থাকে বা চামড়া ছিলে না গিয়ে থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার ব্যথা কিছুটা কমবে। আর এর আগে আমি একটা যেটা কথা বলেছিলাম যে ঠান্ডা পানি এবং গরম পানি, এই সম্বন্ধে আরেকটু বলি। আমাদের একটু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। অনেকে দেখা যায় যে ব্যথা হলে গরম পানি দিচ্ছেন, আবার কেউ কেউ ঠান্ডা পানি দিচ্ছেন। দুইটাই আসলে দেওয়া যায়, কিন্তু দুইটার দুই কারণে দিতে হবে। যেমন ঠান্ডা পানি হচ্ছে অ্যাকিউট পেইনে, যখন আপনার এখনই ব্যথা পেয়েছেন, এখনই আপনার ব্যথা কমাতে হবে, তখন আপনি ঠান্ডা পানি দিবেন। আর কারো যদি ধরেন ক্রনিক পেইন থাকে, যেমন ধরেন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই ধরনের ব্যথার ক্ষেত্রে আমরা বলি যে আপনি গরম পানির সেক দেন। দুইটা আসলে দুই ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে হঠাৎ করে ব্যথা পেলে অবশ্যই গরম পানি নয়, সেক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার করাটা যেতে পারে। তো আপনি যেহেতু বললেন যে যাদের দীর্ঘদিন ধরে ব্যথা থাকে তাদের ক্ষেত্রে চিকিৎসাটা একটু আলাদা, সেক্ষেত্রে সবচেয়ে বেশি বোধহয় আমাদের দেশের মানুষ যে সমস্যায় ভুগে তা হচ্ছে গিয়ে কোমরে ব্যথা বা লো ব্যাক পেইন। তো এই সমস্যাগুলোতে সাধারণত কেন ভুগে? আচ্ছা, কোমরের ব্যথার ক্ষেত্রে আমি আগে একবার বলেছিলাম যে কোমরের ব্যথাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, যেটা আসলে বাতের ব্যথা, আর একটা হচ্ছে নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ক্ষেত্রে দেখা যায় একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, ওনার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হাত জ্যাম লাগতে পারে, কোমর ছাড়াও অন্যান্য জয়েন্টে ব্যথা থাকতে পারে, বা কোমরের ব্যথা হাঁটলে কমে এবং রেস্ট নিলে বেড়ে যায়। এইসব ক্ষেত্রে সেটাকে আমরা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলি। আর নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস সেটা হচ্ছে দেখা যায় যে রোগী বিশ্রাম নিলে ভালো থাকবেন, হাঁটাচলা করলে ব্যথা বেড়ে যাবে। সাধারণত যে কোনো বয়সে এটা হতে পারে, এবং পেশেন্টের যে কোনো ধরনের কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে না, বা একটা ট্রমার হিস্ট্রি থাকতে পারে, সেক্ষেত্রে এটাকে নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলে। যখনই আমরা এই কোমরে ব্যথার আমরা ইনফ্লামেটরি নন ইনফ্লামেটরি আলাদা করতে পারি, তখনই তার চিকিৎসা ব্যবস্থা দুইটাই সম্পূর্ণ আলাদা। নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে পেশেন্টের কোনো টান খেয়েছে, কোনো ইনজুরি হয়েছে, অথবা পিএলআইডি হয়েছে, অথবা আপনার আর্থ্রাইটিসে কোনো সমস্যা, অথবা আপনার অস্টিওপরোসিসের কোনো সমস্যা, সেটার চিকিৎসা আমরা ওইভাবে ম্যানেজ করি। ওইখানে ব্যথার ওষুধ দিতে হয়,
কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়, এক্সারসাইজের উপরে জোর দিতে হয়। আর ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমার ব্যথার ওষুধের সাথে সাথে এটা ডিজিজ মডিফাইং ড্রাগস বা এই ধরনের কিছু ড্রাগস আছে যেটা লং টার্ম পেশেন্টকে খেতে হবে। জি, ধন্যবাদ। তো এই যে লো ব্যাক পেইন হচ্ছে, এই ক্ষেত্রে কিভাবে বুঝবে যে কোনটা হয়েছে? সাধারণত রোগী কি করবে, কার কাছে যাবে? আচ্ছা, লো ব্যাক পেইন হলে প্রথমে রোগী যে করবেন যে উনি একজন প্রথমে ওনার নেচারটা উনি চিন্তা করতে পারেন যে আসলে আমি কি হাঁটাচলা করলে বাড়ছে নাকি কমছে, সেই অনুসারে উনি একটা আইডিয়া নিতে পারেন। আর উনি নিকটস্থ ফিজিক্যাল মেডিসিনের ডাক্তারের সঙ্গে পরামর্শ নিলে ওনারা প্রপার ক্লিনিক্যাল হিস্ট্রি, এক্সামিনেশন এবং ট্রিটমেন্ট তখন সেই মোতাবেকভাবে দিবেন। আর যদি নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস হয়, যেটা বললাম যে খুব অল্প দিনেই সঠিক চিকিৎসার মাধ্যমে উনি ভালো হয়ে যাবেন। আর ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের ক্ষেত্রে ওনাকে একটা দীর্ঘমেয়াদী প্ল্যানের মাধ্যমে যেতে হবে, দীর্ঘমেয়াদী চিকিৎসা, দীর্ঘমেয়াদী এক্সারসাইজ, কিছু রিহ্যাবিলিটেশন প্ল্যান, উনি ওটার মধ্যে যাবেন। তারপর ধীরে ধীরে উনি ভালো হয়ে যাবেন না, কিন্তু ভালো থাকবেন। আচ্ছা, তো এই ব্যাপারটি কিন্তু আমাদের দেশে একটা নতুন ধারণা যে ব্যথার সাথে সাথে ওষুধের পাশাপাশি অন্যান্য যে রিহ্যাবিলিটেশন সেই প্রোগ্রামটি আওতায় আসা যায়। তো এই ক্ষেত্রেই দেখা যায় আমরা ইদানিং দেখি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলি বা অন্যান্য মিডিয়াতেও চাইরোপ্র্যাকটিস ইত্যাদি বিভিন্ন ধরনের মাধ্যম এসেছে। এই ব্যাপারগুলো একটু জানতে চাই, বৈজ্ঞানিকভাবে এগুলো কতটুকু যুক্তিসম্মত চিকিৎসার ক্ষেত্রে? আসলে ক্রায়োপ্র্যাকটিসে আসলে এটা প্লাস মাইনাস, এটা সায়েন্টিফিক্যালি এখনো প্রুভেন না। তো আমার সাজেশন হচ্ছে ক্রায়োপ্র্যাকটিসে এখন না যাওয়াই ভালো। আর বাংলাদেশে আসলে খুব ভালো ট্রেন ক্রায়োপ্র্যাকটিসার নাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এটা না গেলেই ভালো হয়। আপনারা আগে প্রথমে ডক্টরের পরামর্শ নেন। ডক্টর আপনাকে, ফিজিক্যাল মেডিসিনের ডক্টর আপনাকে কি সাজেশন দিচ্ছে সেই মোতাবেক চিকিৎসা দেন। তারপর আরও কিছু থেরাপি আছে, ফিজিওথেরাপি আছে, সেগুলো অবশ্যই আপনারা নেবেন, কিন্তু সেটা আপনাকে সঠিক লোকের মাধ্যমে, সঠিক ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন নিয়ে ফিজিওথেরাপিস্টের কাছে, একজন ট্রেন ফিজিওথেরাপিস্টের কাছ থেকে নিতে পারেন। কিন্তু প্রথম কথা হচ্ছে যে আপনাকে আগে রোগ ধরা, রোগ নির্ণয়, সঠিক একজন ক্লিনিক্যাল প্র্যাকটিশনার কাছে যাওয়া এবং সেই মোতাবেক চিকিৎসা নেওয়া। এক্ষেত্রে এই যে বসে থাকার পজিশন বা দাঁড়িয়ে থাকার ব্যাপারটি কতটুকু গুরুত্ব বহন করে? হ্যাঁ, পজিশন হচ্ছে আমরা যেটা বলি অনেক সময় যে আপনি 1 ঘন্টা যদি দাঁড়িয়ে থাকেন, 10 মিনিটের জন্য বসবেন, 1 ঘন্টা বসে থাকলে 10 মিনিটের জন্য দাঁড়াবেন। এখন আমাদের দেশে একটা নতুন একটা সিমটম হচ্ছে, এটা পশ্চিমে আগেও ছিল, সেটা হচ্ছে অফিস সিনড্রোম। যে অনেকক্ষণ আপনি অফিস করছেন, অফিস করার পরে দেখা যাচ্ছে যে আপনার কোমরে ব্যথা হচ্ছে, শোল্ডার ব্যথা হচ্ছে, বা আপনার শরীর একটু যেটাকে বলে বাংলা ভাষায় কামড় দিচ্ছে, চাবানি হচ্ছে। এটা হচ্ছে কি অফিস সিনড্রোম। এটা কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করলে আপনি এটা থেকে মুক্তি পেতে পারেন। হ্যাঁ, বা আপনার বসার পজিশন চেঞ্জ করলে, হাঁটার পজিশন চেঞ্জ করলে, হাই হিল যেমন একটা কোমরে ব্যথার একটা অন্যতম কারণ, আপনি হাই হিল কম ব্যবহার করবেন বা নির্দিষ্ট টাইমের পরে এটা খুলে রাখবেন। হ্যাঁ, তারপরে ঘুমানোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট পজিশনে থাকতে হবে, ঘুম থেকে ওঠার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পজিশনে উঠতে হবে। এই ধরনের কিছু নিয়ম যদি আপনি মেনে চলেন, কিছু এক্সারসাইজ করেন, হ্যাঁ, এবং বাংলাদেশের মানুষদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি খুব হচ্ছে, হ্যাঁ, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে এই ধরনের কোনো ব্যথা হতে পারে। এই ধরনের এগুলা কিছু মেজার আমরা যদি নেই, তাহলে আমরা আলহামদুলিল্লাহ ভালো থাকবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। খেলাধুলার ক্ষেত্রে অনেকেই ব্যথা পায় এবং সেই ব্যথা তাৎক্ষণিকভাবে সমাধান করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করতে হয়, বা কেউ কেউ ওষুধের পাশাপাশি এই যে আপনি কিছুক্ষণ আগে যে কথাগুলো বলেছেন মাসাজ ইত্যাদি ব্যবহার করে। তো এই ব্যাপারে আসলে যদি কেউ সাথে সাথে ব্যথা পায়, কি করণীয়? সাথে সাথে ব্যথা হলে আপনি প্রথমে হচ্ছে যে জায়গাটাকে ব্যথা পেয়েছেন সেই জায়গাটা যেন আর না ইনজুরি হয়, সেই জন্য আপনাকে রেস্ট দিতে হবে। 2 নম্বর, আপনি বরফ দিবেন, 20 মিনিট করে 4 বার 5 বার দিতে পারেন। সেই জায়গাটাকে প্রোটেকশন দিবেন, কম্প্রেশন দিতে পারেন, যেমন আমরা বিভিন্ন ধরনের অর্থোসিস পাওয়া যায়, সেই অর্থোসিসের মাধ্যমে কম্প্রেশন দিবেন। আর জায়গাটা ভেঙেছে কিনা বা মচকেছে কিনা এই জন্য আপনাকে এক্স-রে বা এমআরআই করা লাগতে পারে। জি, প্রাথমিকভাবে আপনারা এই 3টা করবেন। করার পরে নেক্সট স্টেপটা, আপনি যদি দেখেন যে না ব্যথা কোনোভাবেই কমছে না, প্যারাসিটামল খেতে পারেন, যেটা আগে বলেছিলাম, প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন, ওটিসি ড্রাগ। এরপর যদি দেখছেন যে ব্যথা কমছে না, সেক্ষেত্রে অবশ্যই একজন ভালো ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করবেন এবং সেই মোতাবেক উনি যে পরামর্শ দেয়, যে ইনভেস্টিগেশন দেয়, যে ট্রিটমেন্ট দেয়, সেটা পালন করবেন। তো এই ক্ষেত্রে অনেকেই আছে যে নির্দিষ্ট কিছু খেলোয়াড়দের
কারো কারো ক্ষেত্রে হাঁটুতে বেশি আঘাত পাচ্ছে এবং ঘন ঘন আঘাত পাচ্ছে, কেউ আবার দেখা যায় গোড়ালিতে ঘন ঘন আঘাত পাচ্ছে। এদের ক্ষেত্রে পরবর্তী সময় কি কোনো সমস্যা হতে পারে? এটা অবশ্যই সমস্যা হতে পারে। এটা রিপিটেটিভ ইনজুরির কারণে হচ্ছে ওনাদের একটি রিহ্যাবিলিটেশন প্ল্যানে যেতে হবে। এটা একটা স্পোর্টস মেডিসিনে, এটা আমাদের যখন আমরা কোনো একটা পেশেন্ট আঘাত পায় তখন আমরা যখন তাকে আবার খেলায় ফিরত নিয়ে আসি, এর আগে আমাদের একটা প্রোগ্রাম রিহ্যাবিলিটেশন প্ল্যান থাকে। ওই প্ল্যান অনুসারে উনি এক্সারসাইজ করবে, ওই অনুসারে উনি ওষুধ খাবে, ওই অনুসারে উনি রেস্ট নেবে। এইভাবে আমরা ধীরে ধীরে রোগীটাকে বা খেলোয়াড়কে আমরা তার যে স্পেসিফিক খেলায় আছে সেই স্পেসিফিক খেলাতে আমরা তাকে ফেরত দিই, এবং সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে সেই নিয়মগুলো মানবে। এমনও হতে পারে সেটা সারা জীবনও হতে পারে, সারা জীবন সেই নিয়মগুলো মানবে এবং সেই মোতাবেক সে খেলতে পারবে। এই কথাগুলো জানলাম, পাশাপাশি একটু আগে আপনি বলছিলেন বাতের কথা। বাতের ব্যাপারটা নিয়ে আমাদের বিশেষ করে যারা মধ্যবয়সী আছে এবং নারী আছে তাদেরই দেখা যায় বেশি ভুগতে। তো তাদের ক্ষেত্রে কি কি উপসর্গ থাকলে বোঝা যাবে যে না এটি বাত হতে পারে? অনেকে আবার হাতের কথা বলে, হাতে ব্যথা হচ্ছে, কেউ কেউ বলছে যে তার পায়ে ব্যথা হচ্ছে বা হাঁটুতে ব্যথা হচ্ছে। কোন জায়গায় ব্যথা হলে ভাবতে হবে যে না এটি বাতের ব্যথা হতে পারে? আচ্ছা, বাতের ব্যথা আমাদের দেশে বাতের ব্যথাতে যে হয় সেটা সাধারণত রিউমেটয়েড আর্থ্রাইটিস হয়, আর কিছু হয় হচ্ছে বয়সজনিত কারণে যে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। তো বাতের ব্যথাতে আমরা যদি রিউমেটয়েড আর্থ্রাইটিস চিন্তা করি তাহলে সেটা হচ্ছে পেশেন্টের মাল্টিপল জয়েন্টে ব্যথা হবে, ফুলে যেতে পারে এবং কাজ করতে গেলে কষ্ট হবে, ব্যথা পাবে, মর্নিং স্টিফনেস বা সকালে ওঠার পরে হাত জ্বর থাকতে পারে। সাধারণত দুই জায়গায়, দুই হাতে বা দুই পায়ে মানে সিমেট্রিক্যালি হয়। আর পেশেন্টেও যেটা বললাম যে হাঁটাচলা করলে ব্যথা কমবে, রেস্ট নিলে ব্যথা বাড়বে। এগুলো হচ্ছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বা রিউমেটয়েড আর্থ্রাইটিসের ক্রাইটেরিয়া। জি। আর যদি আমি ডিজেনারেটিভ আর্থ্রাইটিসের ক্ষেত্রে বলি, এটা একটা বয়সজনিত সমস্যা। এটাতে আসলে আমাদের ছেলে এবং মহিলারা সবাই এফেক্টেড হয়। 40 বছরের পরে আমাদের হাঁটুতে বা অন্য কোনো জয়েন্টে ডিজেনারেশন তৈরি হয়, মানে বয়সজনিত সমস্যা হয়। এই কারণে দেখা যায় যে যখনই উনি হাঁটতে যাচ্ছেন, সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছেন, অনেকক্ষণ বসে থাকতেছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেছেন, তখন ওনার হাঁটুতে ব্যথা করে, অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা করে, কোমরে ব্যথা করে। তো এই দুটো রোগই আমরা বেশি পেয়ে থাকি, ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, রুমাটয়েড আর্থ্রাইটিস বা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। তো দুটোর চিকিৎসা দুই রকম। তবে এই সবগুলো চিকিৎসায় যেটা আমরা বলি যে এটা আসলে আপনি 100% এটা থেকে আপনি মুক্ত হবেন না, কিন্তু আপনি যদি সঠিক চিকিৎসা নেন, নিয়ম মানেন, রিহ্যাবিলিটেশন প্ল্যানে থাকেন, তাহলে আপনি দীর্ঘমেয়াদী ভালো থাকবেন। তো তাদের ক্ষেত্রে আপনারা কি কি পদ্ধতি অবলম্বন করেন? আচ্ছা, এখন যদি আমরা রিউমেটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে বলি তাহলে 1 নম্বর হচ্ছে গিয়ে আমার ব্যথার চিকিৎসা করি আমরা, কিছু এক্সারসাইজ দেই, ফিজিওথেরাপি আছে। ফিজিওথেরাপিতে যেমন কিছু মেশিন আছে আমাদের, IRR, শর্ট ওয়েভ থেরাপি, আল্ট্রাসাউন্ড থেরাপি, এই ধরনের মেশিন যেগুলা ইলেকট্রিসিটি, ওয়াটার বা অন্য ধরনের ফিজিক্যাল এজেন্ট ব্যবহার করে রোগীর ব্যথা কমায়। আর এখন আমরা রিজেনারেটিভ মেডিসিন প্র্যাকটিস করছি, যেমন আমরা PRP থেরাপি দেই, স্টেম সেল থেরাপি দেই। এটাতেও রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে। রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন, এই ক্ষেত্রে সবচেয়ে প্রথমে যে নামটি আসে তা হচ্ছে স্ট্রোক। স্ট্রোকের রোগীদের দীর্ঘদিন ধরে তাদের দেখা যায় প্যারালাইসিস থাকে, তারা একদম বিছানায় পড়ে যায়। তো এই অবস্থায় পুনর্বাসন কিভাবে কাজ করে? স্ট্রোক রিহ্যাবিলিটেশন হচ্ছে রিহ্যাবিলিটেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যখন পেশেন্টরা নিউরোলজিক্যালি স্ট্রোক হওয়ার পরে তার একদিকে প্যারালাইসিস হয়ে যায় বা যে কোনো একটা অঙ্গ প্যারালাইসিস হয়ে যায়, সেই প্যারালাইসিস বা উইক পার্টটাকে আমরা আবার পুনরায় তার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন ধরনের এক্সারসাইজ, থেরাপি এবং ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। তার মাধ্যমে রোগী তার পুনরায় আগের যে জায়গায় ছিল তার কাছাকাছি অথবা পুনরায় তার জায়গায় ফেরত আসে। জি, এটা একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং ধৈর্য ধরে পেশেন্টদেরকে এটা করতে হয়। প্রতিদিন পেশেন্টকে ডিজিজ স্পেসিফিক বা টাস্ক স্পেসিফিক এক্সারসাইজগুলো করতে হয়, কিছু নিয়মের মাধ্যমে যেতে হয়, ব্যালেন্স এক্সারসাইজ করতে হয়। এই পুরো রিহ্যাবিলিটেশন প্ল্যানটা আমরা রোগীদেরকে দিয়ে থাকি এবং সেই প্ল্যানটা তখন ওনারা নিজেরা বাসায় অথবা ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে ওনারা এটা এক্সিকিউট করে এবং ধীরে ধীরে ওনারা তাদের পুনরায় আগের পজিশনে আসে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে একটা পেশেন্ট যখন স্ট্রোক করে, স্ট্রোকের পরে আসলে সে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। আমাদের মূল টার্গেট থাকে হচ্ছে সে তার নিজের কাজটা নিজে করতে পারে, তার ডেইলি ওয়ার্কটা যেন সে তার নিজের মতো করতে পারে, একটু হাঁটতে পারে,
তার টয়লেটটা সে ঠিকমতো করতে পারে, গ্রুমিংটা, চুল আঁচড়ানোটা, দাঁত ব্রাশ করাটা, এগুলো সে যেন করতে পারে। অনেক সময় আমরা অ্যাসিস্টেড ডিভাইস দেই, যে ডিভাইস যে তার কাজকে সহজ করে দেয়। জি। হাঁটার জন্য ওয়াকিং এইড দেই, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে আমাদের, ওগুলো আমরা প্রেসক্রাইব করি, ওনারা এইটার মাধ্যমে বেটার ফিল করেন। তো এর পাশাপাশি আর কি কি রোগে এই ফিজিক্যাল মেডিসিন বা রিহ্যাবিলিটেশনের ভূমিকা আছে? রিহ্যাবিলিটেশন এখন ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে আমরা প্রেসক্রাইব করি, যেমন কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন, যে সমস্ত পেশেন্টের স্ট্রোক, কার্ডিয়াক প্রবলেম আছে তাদেরকে আমরা কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন দিই। পালমোনারি রিহ্যাবিলিটেশন, যাদের দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট রোগ আছে তাদের পালমোনারি রিহ্যাবিলিটেশন দিই। ক্যান্সার পেশেন্টদের ক্যান্সার রিহ্যাবিলিটেশন, তারপরে লিম্ফিডিমা রিহ্যাবিলিটেশন, রিমোটোলজিক্যাল পেশেন্টদেরকে রিমোটোলজিক্যাল রিহ্যাবিলিটেশন, অর্থোপেডিক পেশেন্ট, কেউ হয়তো বা প্লাস্টার করেছে, প্লাস হাত ভাঙার পরে হাত সোজা হয়ে গেছে, হাত ঠিক হয়ে গেছে কিন্তু সে আর হাত সোজা করতে পারছে না। জি জি, এরকম তো এটা খুবই সাধারণ কমন একটা ব্যাপার, সমস্যা। এই ধরনের অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন। তারপরে নিউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশন, অনেক বাচ্চা জন্মায় সিপি পেশেন্ট, হ্যাঁ, সেরিব্রাল পলসি, সে শুতে পারে, মানে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, তাদের জন্য একটা রিহ্যাবিলিটেশন। অটিজম বাচ্চাদের জন্য রিহ্যাবিলিটেশন। আচ্ছা। অনেক ধরনের ডোমেন আছে এখন, আসলে রিহ্যাবিলিটেশনের সবগুলো সেক্টরে এখন রিহ্যাবিলিটেশন আমাদের ধীরে ধীরে পপুলার হচ্ছে, এবং আমরা বাংলাদেশে এটা আমরা ফিজিক্যাল মেডিসিনের ডক্টররা করছেন। তো এক্ষেত্রে আপনাদের স্পোর্টস রিহ্যাবিলিটেশন জি, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথাগুলো বলেছেন যে বিভিন্ন রোগের ক্ষেত্রে এই রিহ্যাবিলিটেশনের ভূমিকা আছে। তো স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে তো সবচেয়ে বেশি মনে হয় এই ধরনের সমস্যা আমরা দেখি, যে তারা দীর্ঘদিন বিছানায় পড়ে থাকে এবং সেখান থেকে অনেক ধরনের জটিলতা হয়। এই জটিলতাকে থেকে উদ্ধার করার জন্য অবশ্যই রিহ্যাবিলিটেশনের গুরুত্ব আছে, কিন্তু জানতে চাই এই যে গুরুত্বটা আসলে কতটুকু কার্যকর, যে একজন রোগীকে সুস্থভাবে কি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব? সুস্থভাবে সম্ভব, একদম অসম্ভব না, তবে কিছু পার্সেন্টেজ আছে যে সম্পূর্ণরূপে সুস্থ হন না, কিন্তু তাদের ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে, এই যেটা বললাম, যে উনি যেন সুস্থতার কাছাকাছি থাকেন, মানে একদম পুনরায় যদি তার আগের অবস্থায় নাও থাকে, আগের অবস্থার কাছাকাছি যেন থাকেন, এবং নিজের কাজ যেমন যে নিজে উনি করতে পারেন, নিজের টেক কেয়ারটা যেন উনি নিজেই করতে পারেন, অন্যের উপর যেন ডিপেন্ডেন্ট না হতে হয়। অন্যের উপর ডিপেন্ডেন্ট হলে সেটা নিজের জন্য ক্ষতি, ফ্যামিলির জন্য বার্ডেন, দেশের জন্য বার্ডেন। অবশ্যই, এবং অর্থনৈতিকভাবেও তো দেশের জন্য এটা একটা বড় একটা বাধা হিসেবে কাজ করে। আমরা এর পাশাপাশি ইদানিং শুনছি যে রিজেনারেটিভ মেডিসিন বলে একটি শব্দ, যেখানে আবার নতুন করে কিছুভাবে আমাদের যেই অংশটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে শরীরে, সেই অংশটুকু পুনরুদ্ধার করে ফেলা। এই ব্যাপারে একটু জানতে চাই, সেখানে ফিজিক্যাল মেডিসিন বিভাগ কীভাবে কাজ করছে? আচ্ছা, রিজেনারেটিভ মেডিসিন হচ্ছে মেডিকেল সায়েন্সের একটি নতুন অধ্যায়, যেটা এখনও গ্রোথ হচ্ছে। বাংলাদেশেও এটা স্টার্ট হয়েছে, পশ্চিমে আমেরিকাতে বা ইউরোপে এগুলো অনেক আগে থেকেই চলছে। বাংলাদেশে আমাদের ফিজিক্যাল মেডিসিনের অনেক ডাক্তারই রিজেনারেটিভ মেডিসিন ট্রাই করছেন, প্র্যাকটিস করছেন। এই রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে যেমন আমাদের নি অস্টিও আর্থ্রাইটিস, যেখানে হাঁটু আপনার ডিজেনারেটিভ চেঞ্জের কারণে সে হাঁটতে পারছে না, বা সিঁড়িতে উঠলে ব্যথা করছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা করছে, হাঁটলে ব্যথা করছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা রিজেনারেটিভ মেডিসিন প্র্যাকটিস করতে পারি, যেমন আমরা তাকে পিআরপি দিতে পারি, প্লাটেলেট রিচ প্লাজমা, যেটা ওনার শরীরের রক্ত থেকেই তৈরি হবে। আচ্ছা। আবার স্টেম সেল দিতে পারি। ওরা কি করে, রিজেনারেশন করে, রিপেয়ার করে, যে টিস্যুগুলো মরে গিয়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল সেগুলোকে আবার রিভাইভ করে আবার আগে, এবং সে পেশেন্ট ফাংশনালি ভালো হয়, ব্যথা কমে, ফোলা কমে, উনি হাঁটাচলা সহজে করতে পারেন। আরও অনেক রোগে আমরা রিজেনারেটিভ মেডিসিন প্র্যাকটিস করতে পারি, যেমন টেনিস এলবো, কারো এলবো জয়েন্টে যদি ব্যথা থাকে, তারপরে প্লান্টার ফাসাইটিস, হাঁটলে পায়ের গোড়ালির নিচে ব্যথা করে, এই ধরনের ক্ষেত্রে, বা অনেক মাস্কুলোস্কেলেটাল ডিজিজেই আমরা এখন রিজেনারেটিভ মেডিসিন প্র্যাকটিস করছি। এটার সুবিধা হচ্ছে এটার সাইড ইফেক্ট খুবই কম, আচ্ছা, এবং এটার সাকসেস রেটটা অনেক বেশি। তো এই যে এই রিজেনারেটিভ মেডিসিন আপনি ব্যবহার করছেন, কি কি পদ্ধতির মাধ্যমে এগুলো হয়? পিআরপির কথা শুনলাম, এর পাশাপাশি কি আর কিছু আছে আমাদের দেশে? স্টেম সেল থেরাপি আছে, স্টেম সেল থেরাপি দিতে পারি। এগুলো যখন নামটা শোনা হয় অনেকেই ভাবে যে খুবই ব্যয়বহুল চিকিৎসা কিনা। না, খুব বেশি ব্যয়বহুল না, অবশ্যই এটা অ্যাফোর্ডের মধ্যে আছে, আপনি অবশ্যই এটা অ্যাভেল করতে পারবেন। মধ্যবিত্তরা অবশ্যই এটা নিতে পারবেন, কারণ বাংলাদেশের সারা বিশ্বের তুলনায় বাংলাদেশে এটার খরচ অনেক কম।
তো এই চিকিৎসাগুলো ইদানিং আমরা দেখতে পাই যে বিভিন্ন জনে দিচ্ছে, শুধুমাত্র ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট বা যারা এই স্বাস্থ্য নিয়ে কাজ করে সেসব বিশেষজ্ঞের পাশাপাশি আরও বিভিন্ন সেন্টারগুলো আছে এবং সেই অল্টারনেটিভ মেডিসিন বলে যারা কাজ করছে তাদের ক্ষেত্রেও এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি সোচ্চার দেখা যায়। আপনি কি মনে করেন এই বিষয়টি কি শুধুমাত্র বিশেষজ্ঞের কাছে গিয়ে চিকিৎসা নেওয়াটা উচিত, নাকি যে কারো কাছ থেকে চিকিৎসা নিলেই রোগী নিরাপদ থাকবে? কখনোই না, কখনোই। আপনি সবসময় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ এটা একটি খুবই মানে ডেলিকেট জিনিস, খুবই একটি সংবেদনশীল জিনিস, যেটা আপনার লাইফ, আপনার হেলথ আপনার কাছে। আপনি যদি বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ না নেন, এটা আপনার উপকারের চেয়ে অপকার করতে পারে বেশি। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি অবশ্যই একজন রিজেনারেটিভ মেডিসিন স্পেশালিস্টকে সঠিক পরামর্শ নিয়ে তারপরে চিন্তা ভাবনা করে চিকিৎসা দিবেন। এখন অনেক ব্যাঙের ছাতার মতো অনেক প্রতিষ্ঠান হয়েছে যারা এই রিজেনারেটিভ মেডিসিনের চক্রকদার বিজ্ঞাপন দিচ্ছে, স্টেম সেলের বিজ্ঞাপন দিচ্ছে, পিআরপির বিজ্ঞাপন দিচ্ছে। কখনোই সেখানে যাওয়া উচিত না। পিআরপি যে জিনিসটা তৈরি করে সেটা অবশ্যই একজন ভালো ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট বা এই ধরনের কোন মানুষের মাধ্যমে এটা তৈরি করা উচিত। এবং যারা এটা পুশ করবে বা যারা এটাকে দিবে তারা অবশ্যই একজন ভালো বিশেষজ্ঞ চিকিৎসক হওয়া উচিত। না হলে সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া বা ওনার যে কারণে উনি দিচ্ছেন সেই কারণে ওনার সেই সম্ভাবনাটা নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে উনি যদি আবার উনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান তখন আর বেশি কিছু করার থাকে না, কারণ অলরেডি এটা তখন উনি হোপটা নষ্ট করে দেন। এই জন্য আমি বলবো যে প্রাথমিক অবস্থায় আপনি একজন ভালো রিজেনারেটিভ মেডিসিন স্পেশালিস্টের কাছে যান, সেই পরামর্শ গ্রহণ করেন এবং সেই মোতাবেক চিকিৎসা নেন। অবশ্যই। কথা বলতে বলতে আজকে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ আমাদের প্রোগ্রামটা দেখার জন্য। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাধারণ ব্যথা হলেও আপনি ব্যথার অবস্থা বুঝে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।